নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। জামিনে ছাড়া পেয়ে ধর্ষিতাকে খুন, দেহ কয়েক টুকরো করে ফেলা হলো নদীতে। ওড়িশায় ধৃত দুই। জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতাকে খুন করলেন ধর্ষণে অভিযুক্ত। তারপর দেহ টুকরো টুকরো করে কেটে দেহাংশগুলি নদীতে ফেলে দিলেন। চলতি মাসে ওড়িশায় ঘটনাটি ঘটেছে। খুনের ঘটনায় ওই যুবককে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত ওড়িশার সুন্দরগড় জেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গত 2023 সালের অগস্ট মাসে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় নির্যাতিতা ও তার পরিবারের তরফে ধারুয়াডিহি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে অগস্টেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর ওই বছরই ডিসেম্বর মাসে জামিনে ছাড়া পেয়ে যান অভিযুক্ত। ঝারসুগুড়ার পুলিশ সুপার পুরুষোত্তম দাস বুধবার এক সংবাদ সংস্থাকে বলেন, চলতি বছরের 7ই ডিসেম্বর মেয়েটির পরিবার থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এলাকা সিসিটিভি ফুটেজে শেষবার নির্যাতিতাকে দুই যুবকের সঙ্গে একটি বাইকে উঠতে দেখা গিয়েছিল। দুজনেরই মুখ ছিল হেলমেটে ঢাকা, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই দুই যুবককে শনাক্ত করা হয়। দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের মধ্যে একজন মূল অভিযুক্ত, অপরজন তাঁরই পরিচিত। তিনিও নির্যাতিতাকে খুনে ওই ব্যক্তিকে সাহায্য করেছিলেন বলেই দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা সুন্দরগড়ের বাসিন্দা হলেও ঝারসুগুড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন তিনি। চলতি মাসের শুরুতে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। তদন্তে জানা যায়, শেষবার তার ধর্ষকের সঙ্গে দেখা করেছিলেন নির্যাতিতা। জানা যায়, অভিযুক্তরা প্রথমে নির্যাতিতাকে রাউরকেল্লা ও দেওগড়ের মাঝামাঝি 143 নম্বর জাতীয় সড়কের ওপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করে। তারপর তার দেহ টুকরো টুকরো করে ব্রাহ্মণী নদীতে ফেলে দেন। পুলিশ এবং ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ দল নদীতে তল্লাশি চালিয়ে নির্যাতিতার মাথা সহ দেহের কিছু অংশ উদ্ধার করেছে। বাকি দেহাংশগুলির এখনও খোঁজ চলছে বলেই পুলিশ সূত্রে খবর। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছেন। ধৃত জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে জেল থেকে বেরিয়ে নির্যাতিতাকে খুনের ছক কষেছিলেন তিনি। আশঙ্কা ছিল, নির্যাতিতা আদালতে বয়ান দিলে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হতে পারেন তিনি। তাই এই পরিকল্পনা। হাই নিউজ নেটওয়ার্ক। ঝাড়গ্রামে আবারও বাঘের আতঙ্ক। পর্যটকদের জন্য জারি হলো নির্দেশিকা। বাঘের আতঙ্ক এবার ঝাড়গ্রামেও। জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের ঢাকুলিয়া রেঞ্জে দুদিন ধরেই এক বাঘিনী ঘুরে বেড়ানোর খবর সামনে আসছে। জেলা সীমানা লাগোয়া গিতলি, জামবনি এবং বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দফতর। জেলা জঙ্গল এবং পর্যটন স্থলে পর্যটকদের বিকেল 5টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 6 বছর আগে লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক দুটোই যেন ফিরে আসলো। টাইগার আছে যে ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স অ্যাওয়ে আছে। তো প্রথম জিনিস আছে ইনফরমেশন। তো ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি। আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড, আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে, সব লেভেল একটা সম্পর্ক আছে। অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটা কথা হয়েছে, ডিসকাশন হচ্ছে কিভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে। তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন। ইনফরমেশন একদম আছে আমার কাছে, যখন প্রয়োজন হবে। সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেকানিজম। তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে, রেঞ্জ অফিসার আছে, কিছু কিছু ট্রাকার্স স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং। তো যে লোকজন আছে, স্টাফ আছে, ওনাকে অলরেডি অ্যালার্ট করা আছে, ওসব তাইনাত আছে, ডিউটি আছে। কালকেও সেম জিনিস ছিল, কালকেও আমাদের টিম, গাড়ি, রেঞ্জ অফিসার সব লোক ফিল্ডে ছিল। তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো। ছাত্রছাত্রী এবং যুব সমাজকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ। একবিংশ শতাব্দীতে একদিকে মোবাইল ফোনের বাড়বাড়ন্ত, সঙ্গে সোশ্যাল মিডিয়ার আকর্ষণে যুব সমাজ মশগুল। আগের মতো আর মাঠে ক্রিকেট এবং ফুটবলের মতো খেলা খেলতেও দেখা যাচ্ছে না তরুণ প্রজন্মকে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কড়া নজরদারি এবং ভারী বুটের শব্দে এমনিতেই ভয় থাকে এলাকার খুদেরা। তবে এবার এলাকার যুব সম্প্রদায়কে মাঠমুখী করতে উদ্যোগী হল স্বরূপনগরের ছাত্র এবং যুব সমাজ। স্বরূপনগর ব্লকের বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া বলফিল্ডের মাঠে এক ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করা হয়। এলাকার যুব নেতা সঞ্জীব পালের নেতৃত্বে এই ফুটবল টুর্নামেন্টে এলাকার বিশিষ্ট এবং প্রাক্তন ফুটবলারদের একদিকে যেমন সম্মান জ্ঞাপন করা হয়েছে, অন্যদিকে দুস্থদের কম্বল এবং শাড়ি বিতরণ করা হয়েছে।
আমরা নন পলিটিক্যালি এখানে খেলাটা শুরু করেছিলাম এবং বিশেষ করে স্বরূপনগরের ছাত্র যুব যার নেতৃত্ব দিচ্ছে সঞ্জীব পাল, তার ঐকান্তিক ইচ্ছায় আজকে 15ই নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত একটা কন্টিনিউ প্রোগ্রাম, বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান, তারপরে ম্যারাথন দৌড়, তারপরে বস্ত্রদান, তারপরে বৃক্ষরোপণ হয়েছে, তারপরে গুণীজনের সম্বর্ধনা, এলাকার সবচাইতে গুণীজন বয়স্ক লোকদের থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আজকে শহীদ ক্ষুদিরাম বোসের জন্মদিন উপলক্ষে আমরা ছাত্র যুবর পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলাম। সেই প্রোগ্রামের কথা আমাদের এর আগেই বলেছেন, দুলাল ভট্টাচার্য মহাশয় বলেছেন। বৃক্ষরোপণ থেকে শুরু করে, রক্তদান শিবির থেকে শুরু করে, বস্ত্রদান শিবির থেকে শুরু করে এবং অবশেষে খেলা, ফুটবল খেলা। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা সারা বাংলার মানুষের কাছে পৌঁছাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে আসার কথা বলছেন, ছাত্র যুবরা আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে এবং খেলা হওয়া দিবসটা যাতে আরও মানুষের মধ্যে প্রচার পায় এবং আমাদের তারুণের প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার প্রতীক হিসেবে আমরা এই খেলাকে বা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। হেরিটেজ তকমা পাওয়া মান্নাতের ভোল বদলাবে, কত কোটি খরচ করবেন শাহরুখ গৌরী? 2001 সালে মুম্বাইয়ে ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত পাড়ায় সমুদ্রীমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ এবং গৌরী। তারপর থেকেই একটু একটু করে মান্নাতকে মনের মতো করে সাজিয়ে তুলেছিলেন গৌরী। বিরল সামগ্রী সংগ্রহের নেশা রয়েছে তাঁর, সেসবে ভরে উঠেছে তাঁর ঘর। তবে যা সাজসজ্জা সবটাই অন্দরে করেছেন, বাইরে সেভাবে তেমন কোনো বদল আনেননি। কারণ মান্নাত মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সেই কারণে বহিরাঙ্গে কোনো রদবদল আনতে গেলে প্রয়োজনীয় নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকাকর্মী। 27,000 বর্গফুট জায়গার উপর অবস্থিত মান্নাত বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। মান্নাতের আনুমানিক মূল্য প্রায় 200 কোটি টাকা। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো 4 ফুট লম্বা একজোড়া কালো ফুলদানি, রাধা কৃষ্ণের বিশাল ভাস্কর্য সহ আরো কিছু ঘর সাজানো জিনিস। এগুলি সবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের প্রথম সারিতে। শাহরুখের ইচ্ছায় পরবর্তীকালে গৌরী এর ভেতরেই তৈরি করিয়েছিলেন একটি সিনেমা হল। একসঙ্গে 42 জন দর্শক বসে ছবি দেখতে পারবেন সেই প্রেক্ষাগৃহে। তার প্রবেশদ্বার সাজানো রয়েছে 3টি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলি হলো শোলে, রাম और শ্যাম এবং মুঘলে আজম। এছাড়াও একাধিক শয়নকক্ষ, বাগান, ব্যক্তিগত কোয়ার্টার ছিল এখানে। এবার যুক্ত হতে চলেছে আরো 2 তলা। 6 তলা বাড়ি এবার 8 তলা হতে চলেছে, যা তৈরি করতে খরচ হবে প্রায় 25 কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। কাঁপানো শীত না থাকলেও কলকাতা জুড়ে ঠান্ডার আমেজ কিন্তু রয়েছে। দুদিনে কলকাতার তাপমাত্রা নেমেছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে 13 ডিগ্রির ঘরে পারদ। ডিসেম্বরে শহরের ঘুম ভাঙল শীতের ওম গায়ে মেখে। অবশেষে কলকাতা জুড়ে ঠান্ডার আমেজ, রীতিমতো কনকনে আবহাওয়া। ভোরের দিকে কুয়াশার চাদরে মুখ ঢাকলেও বেলা বাড়তে মিঠে রোদে দেখা মিলেছে শহরে। শুধু তিলোত্তমা নয়, শীতে কাঁপছে পশ্চিমের জেলাগুলিও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, জাকিয়ে শীতে স্পেল চলবে রবিবার পর্যন্ত। অবাধ উত্তরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ। দুদিনে কলকাতার তাপমাত্রা নেমেছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে 13 ডিগ্রির ঘরে পারদ। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। হু হু করে নামছে পশ্চিমের জেলার পারদ। বর্তমানে সেখানকার তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া, রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে সকালের দিকে। কুয়াশার দাপট থাকবে 6 জেলাতে: মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে। দৃশ্যমান্যতা 200 মিটারের মধ্যে থাকতে পারে। দার্জিলিং সহ উত্তরবঙ্গে কুয়াশার দাপট। ঘন কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার সতর্কবার্তা। বেশিরভাগ জায়গায় দৃশ্যমান্যতা 200 মিটারের মধ্যে। 2-1 জায়গায় দৃশ্যমান্যতা
50 মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। কুয়াশা থাকবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।